প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনার মধ্যে রয়েছে একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের উৎপাদন ক্ষমতা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়বস্তুর মধ্যে রয়েছে উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি, উৎপাদন ক্ষমতার ধারণা, উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায় ও উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ। চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আসো উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি। আমরা জানি যে কোনো একটা প্রতিষ্ঠান কোনো একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্যদ্রব্য বা সেবা উৎপাদন করতে সক্ষম, সেটাই হচ্ছে পণ্যের উৎপাদন ক্ষমতা। এই উৎপাদন ক্ষমতাকে আমরা পরিমাপ করব। তো উৎপাদন ক্ষমতা পরিমাপের মূলত দুটি পদ্ধতি আছে। একটা হচ্ছে উৎপাদিত পণ্যের ভিত্তিতে, আরেকটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে। প্রথমে আসো উৎপাদিত পণ্যের ভিত্তিতে। উৎপাদিত পণ্যের ভিত্তিতে মূলত উৎপাদন ক্ষমতা পরিমাপ যেভাবে করা হয় সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা প্রতিষ্ঠান তার সর্বোচ্চ উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে যে পরিমাণ পণ্যদ্রব্য অথবা সেবা উৎপাদন করতে সক্ষম, তার সংখ্যার উপর ভিত্তি করে বা তার পরিমাণের উপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা চিনি কলে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে সে মনে করো যে 3000 মেট্রিক টন চিনি উৎপাদন হয়। তাহলে এই ক্ষেত্রে ওই চিনি কলের উৎপাদন ক্ষমতা হচ্ছে 3000 মেট্রিক টন। এটা নির্ধারণ করা হয় উৎপাদিত পণ্যের ভিত্তিতে। কি পরিমাণ পণ্য উৎপাদন করা হচ্ছে তার উপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হচ্ছে। আরো একটি উদাহরণ দিচ্ছি। মনে করো একটি টেক্সটাইল মিলে, একটি শাড়ি উৎপাদনকারী টেক্সটাইল মিলে, সেখানে সপ্তাহে মনে করো যে 10,000 পিস শাড়ি উৎপাদিত হয়। তাহলে এই ক্ষেত্রে ওই টেক্সটাইল মিলের উৎপাদন ক্ষমতা 10,000 পিস হবে। তাহলে এখানে উৎপাদিত পণ্যের সংখ্যার উপর ভিত্তি করে আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ভিত্তিতে। কোনো একটা উৎপাদন প্রক্রিয়ায় কোনো একটা নির্দিষ্ট সময়ে উৎপাদন কাজে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করা হয় তার উপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা নির্ণয় করা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা ফটোকপিয়ার মেশিনে ফটোকপি করার জন্য আমরা মনে করো 1000 পিস আমরা কাগজ, A4 সাইজের কাগজ আমরা মেশিনে প্রবেশ করালাম। তাহলে এখানে ফটোকপির যে কাঁচামাল সেটা হচ্ছে সেই সংশ্লিষ্ট কাগজ। এই কাগজ হলো 1000 পিস কাগজ আমরা মেশিনে সেট করলাম। তাহলে এখানে আমাদের উৎপাদন ক্ষমতা পরিমাপ আমরা করতে পারি কাঁচামালের ভিত্তিতে। এখন সেখানে হয়তো উৎপাদন প্রক্রিয়া চলাকালীন সময়ে কিছু পরিমাণ কাঁচামাল যদি নষ্ট হয় অথবা আনইউজড থেকে যায়, তাহলে সেই পরিমাণ কাঁচামাল শতকরা হারে বাদ দিয়ে আমরা উৎপাদিত দ্রব্যের পরিমাণ নির্ণয় করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে শতকরা 1% হয়তো নষ্ট হবে বা মিসইউজ হবে। সেই ক্ষেত্রে 1000-এর মধ্যে 10টি ফটোকপির কাগজ হয়তো নষ্ট হবে অথবা মানে সেখান থেকে ফটোকপি ফাইনালি আসবে না। এইভাবে আমরা ব্যবহৃত কাঁচামালের সংখ্যার উপর ভিত্তি করেও আমরা উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে পারি। কি ছেলেরা শুনতে পাচ্ছ? বুঝা যাচ্ছে? মর্তুজা পরে আসছো না? তুমি তো আগের ক্লাস করো নাই। কি স্যার আমার নেটে প্রবলেম ছিল স্যার, মানে ওইখানে তো ঢুকতে পারছিলাম না স্যার, মানে তখন নেট ছিল না তো স্যার, আমি মোবাইলের ইন্টারনেট দিয়ে ঢুকতে গেছিলাম, হয় নাই স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না।
তো এখন মনোযোগ দিয়ে শোনো। তো এই যে উৎপাদন ক্ষমতা পরিমাপের যে পদ্ধতি, এটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখানে কারো কোনো প্রবলেম আছে এই দুটা আইটেম বুঝতে? কারো আছে প্রবলেম? সমস্যা নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। উৎপাদন ক্ষমতা পরিমাপের সাথে জড়িত ধারণা সমূহ। উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে গেলে কতগুলো ধারণা বা কতগুলো বিষয়কে মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখে আমাদের উৎপাদন ক্ষমতা পরিমাপ করতে হবে। তো প্রথমে আসো যে কি কি ধারণা রয়েছে। 3 ধরনের ধারণার কথা বলা হচ্ছে এখানে। প্রথমত হলো উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, সর্বোচ্চ ক্ষমতা বৃদ্ধি এবং সিস্টেম দক্ষতা। তো একটা একটা করে আমরা আলোচনা করব। তো প্রথমে আসো উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। তো উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলতে কি বোঝায় সেটা আমরা আলোচনা করতেছি। দেখো, একটা প্রতিষ্ঠানে বিদ্যমান উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপাদানের কাম্য ব্যবহার নিশ্চিত হয়, তবে তাকে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলে। এটার মানে হচ্ছে এই যে উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে যদি প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপাদানের, এখানে সকল উপাদান বলতে বোঝানো হচ্ছে মেশিন, প্রযুক্তি, কাঁচামাল, শ্রমিক, প্রক্রিয়া, পদ্ধতি, এই সমস্ত সকল উপাদানের যদি কাম্য বা যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত হয়, তাহলে সেটাকে বলা হয় উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার বলতে উৎপাদনে নিয়োজিত যে সমস্ত উপকরণ রয়েছে, যে সমস্ত উপাদান রয়েছে, সেগুলোর সর্বোত্তম ব্যবহার বা কাম্য ব্যবহার নিশ্চিত করা, যেটা যেভাবে ব্যবহার হওয়ার কথা। যেমন শ্রমিকরা পূর্ণ 8 ঘন্টা কাজ করার কথা, তারা পুরোপুরি 8 ঘন্টা কাজ করেছে। একটা মেশিন দৈনিক 12 ঘন্টা চলার কথা, সেই মেশিনটা 12 ঘন্টা সার্ভিস দিয়েছে। এইভাবে যদি প্রত্যেকটা উপাদানই তাদের কাম্য ব্যবহার নিশ্চিত করে, তাহলে সেটাকে বলা হয় উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার। তাহলে দেখা যাচ্ছে যে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করতে হলে উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোর কাম্য ব্যবহার নিশ্চিত করতে হবে। উৎপাদনে নিয়োজিত মেশিন, স্থান এবং শ্রম ব্যবহারের শতকরা হারকে সদ্ব্যবহার বলে। এখানে আমাদের উৎপাদন কাজে যে মেশিনগুলো ব্যবহার হচ্ছে, যে স্থানটা ব্যবহার হচ্ছে, যে শ্রমটা ব্যবহার হচ্ছে, সেগুলো শতকরা হারকে সদ্ব্যবহার বলে। যেমন মনে করো মেশিনের সর্বোচ্চ ব্যবহার কত হচ্ছে। আমরা একটা মেশিনের যে কার্যক্ষমতা আছে, ম্যাক্সিমাম আমরা 100% হয়তো পরিপূর্ণভাবে ব্যবহার করতে সবসময় পারি না, কিন্তু এটা যদি 90%, 95% ব্যবহার করি, শ্রম যারা দিচ্ছে 8 ঘন্টার পূর্ণ শ্রমের যদি আমরা 95% ব্যবহার করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার হচ্ছে। তাহলে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারকে আমরা শতকরা হারে প্রকাশ করি। এই যে উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, এটিকে আমরা দুটি ভাগে আমরা দেখব, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আর কার্যকর উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝায়? যে আদর্শ পরিবেশে উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলে। আদর্শ পরিবেশে উৎপাদন প্রক্রিয়ায় সর্বোচ্চ যে পরিমাণ পণ্যদ্রব্য উৎপাদন করা সম্ভব, সেটাই হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাকে আমরা একটি সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে গড় উৎপাদনের হার ডিভাইড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইন্টু 100। 100টা দেওয়া হয়েছে শতকরা হারে প্রকাশ করার জন্য। গড় উৎপাদনের হারকে যদি আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার চলে আসবে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে গড় উৎপাদন মনে করো 80, আর সর্বোচ্চ উৎপাদন যদি আমাদের 95 হয়, তাহলে 80 ভাগ 95, এটাকে আমরা শতকরা হারে প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করি, তাহলে উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার আমরা নির্ণয় করতে পারবো। অন্যদিকে আমরা কার্যকর উৎপাদন ক্ষমতা কিভাবে নির্ণয় করব? স্বাভাবিক পরিস্থিতিতে মিতব্যয়িতার সাথে কোনো প্রক্রিয়ার বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনই হলো কার্যকর উৎপাদন ক্ষমতা। মিতব্যয়িতার সাথে,
কার্যকর উৎপাদন ক্ষমতা ধারণাটা মিতব্যয়িতার সাথে সম্পর্কিত, যে স্বাভাবিক পরিস্থিতিতে কোনো উৎপাদন প্রক্রিয়ায় মিতব্যয়িতার সাথে আমরা সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম সেটাই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। এখানে লক্ষ্য রাখতে হবে যে সর্বোচ্চ উৎপাদন করলেই চলবে না, এটা মিতব্যয়িতার সাথে করতে হবে। এখন সর্বোচ্চ উৎপাদন করতে গিয়ে যদি আমাদের ব্যয় অনেক বেড়ে যায়, তাহলে তো সেখানে আবার আমাদের মুনাফার পরিমাণ কমে যাবে। এই জন্য আমাদের কার্যকর উৎপাদন ক্ষমতার মাধ্যমে আমাদের পণ্য উৎপাদন করতে হবে এবং এর মাধ্যমেই উৎপাদন কার্য চালিয়ে যাওয়া ফলপ্রসূ হবে প্রতিষ্ঠানের জন্য। তো উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার অর্থাৎ কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহারকেও আমরা একটা সূত্রের সাহায্যে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে গড় উৎপাদনের হার ডিভাইড বাই কার্যকর উৎপাদন ক্ষমতা। তো গড় উৎপাদন তো আমরা যেটা একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য উৎপাদন করি সেটাই হলো গড় উৎপাদন। এটা দৈনিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে। আর কার্যকর উৎপাদন ক্ষমতা মানে উৎপাদনের সকল উপকরণকে মিতব্যয়িতার সাথে ব্যবহার করে একটা প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য একটা নির্দিষ্ট সময়ে সাধারণত উৎপাদন করতে সক্ষম হয় সেটাই হলো কার্যকর উৎপাদন ক্ষমতা। এটা মনে করো যে হয়তো দৈনিক 100 পিস বা 95 পিস উৎপাদন করতে সক্ষম, এটাই হলো কার্যকর উৎপাদন ক্ষমতা স্বাভাবিক। আর একজন শ্রমিক কাজ করে যদি প্রকৃতপক্ষে যে পরিমাণ পণ্য উৎপাদন করলো সেটাই হলো গড় উৎপাদনের হার। এইভাবে আমরা উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার করতে পারি। এখন আসো নেক্সট প্রশ্ন, ওই যে উৎপাদন ক্ষমতার সঙ্গে জড়িত যে ধারণাগুলো, তার দ্বিতীয়টি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি। মানে একটা প্রতিষ্ঠানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি? আমরা বিভিন্নভাবে বৃদ্ধি করতে পারি। একই সঙ্গে একাধিক উৎপাদন প্রক্রিয়া আমরা ব্যবহার করতে পারি। সে 1 শিফট 2 শিফট একই সঙ্গে আমরা চালু করলাম, তাহলে আমাদের উৎপাদন বেড়ে যাবে। আবার আমরা নতুন নতুন প্রযুক্তি সংগ্রহ করে আমরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারি, অত্যাধুনিক প্রযুক্তি এনে। এরপরে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে আমাদের বর্তমানে যে বিদ্যমান যন্ত্রপাতি আছে তার সঙ্গে আরো ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা নতুন যন্ত্রপাতি সংযোজন করতে পারি। কর্মঘণ্টা আমরা বৃদ্ধি করতে পারি। আমাদের কর্মঘণ্টা যেখানে 8 ঘন্টা ছিল দৈনিক, সেখানে আমরা 10 ঘন্টা কর্মঘণ্টা করতে পারি। তাহলে এগুলো যদি আমরা করি তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা নিশ্চয় বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি একই সঙ্গে একাধিক উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে, নতুন নতুন প্রযুক্তি সংযোজন করে, নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে, কর্মঘণ্টা বৃদ্ধি করে ইত্যাদি। এরপরে উৎপাদন ক্ষমতার সঙ্গে জড়িত যে ধারণা, তার লাস্ট হচ্ছে সিস্টেম দক্ষতা। সিস্টেম দক্ষতা কোন উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর উৎপাদন ক্ষমতা এবং প্রকৃত উৎপাদন ক্ষমতার অনুপাতকে সিস্টেম দক্ষতা বলে। প্রকৃত উৎপাদন ক্ষমতা সঙ্গে যে কার্যকর উৎপাদন ক্ষমতার যে অনুপাত, কার্যকর উৎপাদন ক্ষমতার সঙ্গে প্রকৃত উৎপাদন ক্ষমতার যে অনুপাত, সেটাই হচ্ছে সিস্টেম দক্ষতা। সিস্টেম দক্ষতাকে আমরা নিম্নলিখিতভাবে প্রকাশ করতে পারি: প্রকৃত উৎপাদন ডিভাইড বাই সিস্টেম দক্ষতা। সিস্টেম দক্ষতাটা মানে হলো যে কার্যকর উৎপাদন আর কি, যেটাকে আমরা বলি। তাহলে আমরা বলতে পারি যে সিস্টেম দক্ষতা কোনো প্রতিষ্ঠানের ভালো কি খারাপ সেটাকেও আমরা শতকরা হারে প্রকাশ করতে পারি। যে প্রকৃত উৎপাদনকে যদি আমরা সিস্টেম দক্ষতা বা কার্যকর উৎপাদন ক্ষমতা দিয়ে আমরা পূরণ করে দেই, তাহলেই আমাদের সিস্টেম দক্ষতা চলে আসবে এবং এটাকেও আমরা শতকরা হারে প্রকাশ করতে পারি। ছেলেরা, তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন দেখো। এখন আসো উৎপাদন ক্ষমতা ব্যবহারের ধারণা। উৎপাদন ক্ষমতা ব্যবহারের ধারণা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে প্রকৃতপক্ষে মোট উৎপাদন ক্ষমতার শতকরা যে পরিমাণ অর্জন করা যায় তাই হলো উৎপাদন ক্ষমতার ব্যবহার। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে প্রকৃতপক্ষে মোট উৎপাদন ক্ষমতার শতকরা যে পরিমাণ অর্জন করা যায় সেটাই হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। সে মনে করো একটা উৎপাদন ক্ষমতার টোটাল উৎপাদন ক্ষমতা হলো 100%,
যে সর্বোচ্চ সে যদি মেশিন সার্ভিস দেয় তাহলে 100-তে 100 প্রোডাক্ট তৈরি করতে পারবে। এটা হলো তার প্রকৃতপক্ষে মোট উৎপাদন ক্ষমতা। এখন এখান থেকে আমরা ফাইনালি কত পরিমাণ উৎপাদন করতে পারলাম সেটাই হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। আমরা এস্টিমেট করলাম বা প্রকৃতপক্ষে উৎপাদন এর যে মাত্রা সেটা হলো 100, কিন্তু আমরা যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হলাম সেটাই হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। যে 100-র মধ্যে যদি আমরা 90টি উৎপাদন করতে সক্ষম হই তাহলে আমাদের উৎপাদন ক্ষমতার ব্যবহার হয়েছে শতকরা 90%। তাহলে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট সময়ে প্রকৃতপক্ষে মোট উৎপাদন ক্ষমতার শতকরা যে পরিমাণ ব্যবহার হয় বা শতকরা যে পরিমাণ অর্জন করা সম্ভব হয় সেটাই হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার। সে মনে করো যে উৎপাদন ক্ষমতা হলো 1000 ইউনিট, আমরা উৎপাদন করেছি হলো 900 ইউনিট, তাহলে আমাদের উৎপাদন ক্ষমতার ব্যবহার হলো 90%। ক্লিয়ার? আবার মনে করো যে আমাদের উৎপাদন ক্ষমতা হলো 100 ইউনিট আর আমাদের ফাইনালি উৎপাদন হয়েছে হলো 95 ইউনিট, তাহলে আমাদের উৎপাদন ক্ষমতার ব্যবহার হলো 95%। ক্লিয়ার? শুনতে পাচ্ছ ছেলেরা, শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, এখন দেখো উৎপাদন ক্ষমতা ব্যবহারের সাথে যে বিষয়গুলো জড়িত রয়েছে সেটা হচ্ছে উৎপাদন ক্ষমতার ব্যবহার মোট উৎপাদন ক্ষমতার একটা অংশ। মোট উৎপাদন ক্ষমতার একটা অংশ হলো উৎপাদন ক্ষমতার ব্যবহার। এটি প্রকৃত উৎপাদনের মাত্রাকে নির্দেশ করে। ফাইনালি যে পরিমাণ পণ্য উৎপাদন করা সক্ষম তার মাত্রা বা পরিমাণকে নির্দেশ করে হলো প্রকৃত উৎপাদন ক্ষমতার ব্যবহার। এটি নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত। যখন আমরা কোনো উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ধারণ করব তখন সময়কে আমাদের বিবেচনায় আনতে হবে যে এটা কি একদিনের হিসাব করতেছি, না এক সপ্তাহের হিসাব করতেছি, না 15 দিনের হিসাব করতেছি। এইভাবে একটা নির্দিষ্ট সময়ের সাথে এটা সম্পর্কিত। এরপরে হচ্ছে প্রয়োজনে এই উৎপাদন ক্ষমতার হার বৃদ্ধি করা যায়। উৎপাদন ক্ষমতার হার আমরা বৃদ্ধিও করতে পারি। ভবিষ্যতে আমাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন ক্ষমতা ব্যবহারের সাথে যে বিষয়গুলো জড়িত রয়েছে সেগুলো হলো উৎপাদন ক্ষমতার ব্যবহার মোট উৎপাদন ক্ষমতার একটা অংশ, এটি প্রকৃত উৎপাদনের মাত্রাকে নির্দেশ করে, এটি সময়ের সাথে সম্পর্কিত এবং প্রয়োজনে এই উৎপাদন ক্ষমতার হার বৃদ্ধি করা যায়। এরপরে আসো উৎপাদন ক্ষমতা ব্যবহারের উপায় কি কি, কিভাবে আমরা উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারি। আসো একটা একটা করে আসো। প্রথমে হলো বিক্রয় বৃদ্ধি। একটা প্রতিষ্ঠানের যে বিক্রয়, এই বিক্রয়ের পরিমাণ সবসময় সমান থাকে না। কখনো বিক্রয় বেশি থাকে, কখনো বিক্রয় কম থাকে। তাহলে এই বিক্রয়কে আমরা হ্রাস বৃদ্ধি করে আমরা উৎপাদন ক্ষমতার ব্যবহার নিশ্চিত করতে পারি। তবে উৎপাদন ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আমরা যদি করতে যাই তাহলে আমাদের বিক্রয়টা অবশ্যই বাড়াতে হবে। কারণ বিক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে। কারণ বিক্রয়ের সঙ্গে উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে। পণ্য যদি বিকৃত হয় তাহলেই আমরা বাড়তি উৎপাদনের দিকে নজর দিতে পারি। আর পণ্য যদি অবিকৃত থাকে, পণ্য যদি ঠিকভাবে বিক্রি না হয় তাহলে আমরা উৎপাদন ক্ষমতা বাড়ায় তো আমাদের লাভ হবে না। এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিক্রয় যাতে বৃদ্ধি পায় এবং বিক্রয় বৃদ্ধি করার মাধ্যমে আমাদের উৎপাদন ক্ষমতা আমরা বাড়াইতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির চেষ্টা করতে হবে এবং বিক্রয় বৃদ্ধির মাধ্যমেই ফাইনালি ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট আসো উপর ঠিকাদারি। উপর ঠিকাদারি হলো
যে সাবকন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করা, সাবকন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করা। সে মনে করে একটা বড় প্রতিষ্ঠান, অনেক ধরনের কাজ তার আছে, অনেকগুলো কাজ করতেছে। এখন সে সবগুলো কাজ একসঙ্গে করতে গিয়ে হয়তো সে উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ ব্যবহার করতে পারছে না। সেই ক্ষেত্রে সে সাব কন্ট্রাক্টর নিয়োগ করতে পারে এবং সাব কন্ট্রাক্টর তার অধীনে থেকে তার পক্ষ হয়ে কিছু কাজ তাকে সম্পাদন করে দিতে সহায়তা করলো। এইভাবে একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা আমরা বাড়াইতে পারি। তাহলে উপর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে বা উপ ঠিকাদার নিয়োগ করে তার মাধ্যমে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের কিছুটা লোড কমিয়ে আমরা উৎপাদন ক্ষমতার ব্যবহার আমরা সর্বোচ্চ ব্যবহার আমরা নিশ্চিত করতে পারি। তাহলে উপ ঠিকাদারি প্রতিষ্ঠান উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করে। তাহলে উপ ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করে একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং পুরোপুরি ব্যবহার নিশ্চিত করতে পারে। এরপরে আসো পণ্য বৈচিত্র্যকরণ। বর্তমানে আমাদের যে প্রোডাক্ট লাইন আছে, প্রোডাক্ট লাইন মানে একটা প্রতিষ্ঠান যতগুলো পণ্য উৎপাদন করে সেগুলোকে একসঙ্গে বলা হয় প্রোডাক্ট লাইন বা পণ্য সারি বলে। এই পণ্য সারির পরিমাণ আরো বাড়ায়, অর্থাৎ পণ্যের মধ্যে আরো বৈচিত্র্যকরণ এনে ওই প্রতিষ্ঠানের টোটাল প্রোডাকশন ক্যাপাসিটি আমরা বাড়াইতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পণ্য বৈচিত্র্যকরণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির আরেকটা উপায়, যে বিচিত্র ধরনের পণ্য উৎপাদন করে এবং সেগুলো যদি আমরা বাজারজাতকরণ করার ব্যবস্থা করি তাহলে বিভিন্ন শ্রেণীর ক্রেতা এবং ভোক্তারা সেগুলো ক্রয় করবে এবং ওই পণ্যের বিক্রয় বেড়ে যাবে। ফলে ওই পণ্যের উৎপাদন ক্ষমতা আমরা পরিপূর্ণ ব্যবহার করতে পারবো এবং উৎপাদন ক্ষমতা আমরা বাড়াইতেও পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেও আমরা উৎপাদন পণ্যের বৈচিত্র্যকরণ করার মাধ্যমেও আমরা উৎপাদন ক্ষমতা বাড়াইতে পারি। এরপরে আসো অব্যবহৃত উৎপাদন ক্ষমতার ইজারা প্রদান। আমাদের যে টোটাল যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে সেই প্রোডাকশন ক্যাপাসিটির বর্তমানে আমাদের কত পরিমাণ ব্যবহার হচ্ছে সেটা আমরা আগে নির্ণয় করব। দেখা যাচ্ছে যে আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি যদি 100% হয়, এই মুহূর্তে আমাদের ব্যবহার হচ্ছে 70%। আরো 30% আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি অব্যবহৃত অবস্থায় রয়েছে। এইভাবে যদি অব্যবহৃত প্রোডাকশন ক্যাপাসিটি থাকে তাহলে আমাদের কিন্তু খরচের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এমত অবস্থায় একটা প্রতিষ্ঠান তার অব্যবহৃত যে উৎপাদন ক্ষমতাটা থাকতেছে সেটা সমজাতীয় অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দিতে পারে বা ওই যতটুকু অব্যবহৃত থাকতেছে সেটা সাময়িক সময়ের জন্য ওই ক্যাপাসিটি ব্যবহার করার অনুমতি অন্য কাউকে দিতে পারে। এতে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের ব্যয় কমে আসবে এবং উৎপাদন ক্ষমতারও পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত হবে। কারণ আমরা নিজেরা 70% উৎপাদন ক্ষমতা পরিপূর্ণভাবে ব্যবহার করলাম, আর বাকি 30% যে উৎপাদন ক্ষমতা এটা আমরা অন্য কাউকে ইজারা বা লিজ দিলাম, অর্থাৎ ভাড়ার বিনিময়ে তাদেরকে ব্যবহারের অনুমতি দিলাম। তাহলে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা উৎপাদন ক্ষমতা বাড়াইতে সক্ষম হব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন ক্ষমতার বৃদ্ধি আমরা ইজারা প্রদান করার মাধ্যমেও আমরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারি। তবে লক্ষ্য রাখতে হবে যে ইজারা শুধু ততটুকুই আমরা দিব যতটুকু আমাদের অব্যবহৃত থেকে যাচ্ছে বা যতটুকু আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, ততটুকু অংশই আমরা ইজারা দিব যাতে আমরা উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারি। এরপরে আসো উৎপাদন ক্ষমতা সংকোচন। উৎপাদন ক্ষমতা সংকোচন, উৎপাদন ক্ষমতা সংকোচন বলতে বোঝানো হয় যে উৎপাদন ক্ষমতা হ্রাস করাকে বোঝায়। এমন কিছু পরিস্থিতি হয়তো কখনো কখনো আসতে পারে যে বাজারে পণ্যের চাহিদা হয়তো কমে গেছে
অথবা বিকল্প কোনো পণ্য আসার কারণে আমাদের বর্তমানে যে পণ্যটি আমরা বাজারে ছেড়েছি অথবা উৎপাদন করছি, এটার চাহিদা অনেকাংশে কমে গেছে। এমত অবস্থায় যদি আমরা পূর্ণ উৎপাদন ক্ষমতা যদি সচল রাখি, তাহলে আমাদের প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যায়, আমাদের প্রতিষ্ঠানের আহ আহ, আয় অনেক সময় কমে আসবে যদি ব্যয় বেড়ে যায়। তাহলে এমত অবস্থায় আমরা আমাদের উচিত হবে যে পরিপূর্ণ উৎপাদন ক্ষমতার ব্যবহার না করে যতটুকু বাজারে চাহিদা রয়েছে সেটা নির্ণয় করে তার উপর ভিত্তি করে উৎপাদন ক্ষমতা কমিয়ে আনা। কারণ এখন দেখা যাচ্ছে বাজারে 100টা পণ্য চালু রয়েছে বা 100টা পণ্যের চাহিদা রয়েছে, কিন্তু কিছুদিন পরে দেখা গেল যে এটা কমে 80টা পণ্যের চাহিদা রয়েছে। তাহলে আমাদের এই মুহূর্তে 100টা পণ্য উৎপাদন করা আমাদের জন্য লাভজনক হবে না। তাহলে এমত অবস্থায় আমরা 80টা পণ্য উৎপাদন সিদ্ধান্ত নিব এবং এই ক্ষেত্রে আমাদের উৎপাদন ক্ষমতাকে আমরা সংকোচন করে নিয়ে আসবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ ব্যবহার আমরা উৎপাদন ক্ষমতা সংকোচন করেও করতে পারি। কেননা উৎপাদন ক্ষমতার যদি পরিপূর্ণ ব্যবহার করা না যায়, সেই ক্ষেত্রে পুরা উৎপাদন ক্ষমতা অনুযায়ী কাজ চালিয়ে তো আমাদের লাভ হবে না। এই জন্য উৎপাদন ক্ষমতাকে সংকোচন করে যতটুকু আমাদের দরকার ততটুকুরই আমরা পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারবো। এর মাধ্যমে উৎপাদন ক্ষমতা ব্যবহারের চলে আসবে। এরপরে আসো উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণ। উৎপাদন ক্ষমতা কেন হ্রাস পায়? তো এটার বেশ কিছু কারণ আছে। যন্ত্রপাতির বয়স বৃদ্ধি। কোনো কারণে যদি যন্ত্রপাতি পুরাতন হয়ে যায়, বয়স যদি বেড়ে যায়, অনেকদিন পর্যন্ত যদি ব্যবহার করা হয়, তাহলে তার কার্যদক্ষতা, কার্যক্ষমতা, ক্যাপাসিটি হ্রাস পায়। তাহলে যন্ত্রপাতির বয়স বা পুরাতন যদি হয়ে যায় বা বেশি বয়স যদি হয়ে যায়, তাহলে তার উৎপাদন ক্যাপাসিটি কমে আসে। এরপরে আসো নিম্নমানের কাঁচামাল ব্যবহার। আমরা যে কাঁচামালগুলো ব্যবহার করে পণ্য উৎপাদন করি, সেই কাঁচামালের নিম্নমান হওয়ার কারণেও অনেক সময় উৎপাদন ক্ষমতা আমাদের হ্রাস পায়। তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা যাতে হ্রাস না পায় তার জন্য আমাদের উৎকৃষ্ট মানের এবং ভালো মানের কাঁচামাল আমাদের ব্যবহার করতে হবে। এরপরে আসো অদক্ষ ব্যবস্থাপনা। আমাদের ব্যবস্থাপনা যদি অনেক সময় অদক্ষ থাকে, ত্রুটি থাকে, যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছে তারা যদি ভালোভাবে তদারক না করে, তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে। কারণ ব্যবস্থাপনাগত অদক্ষতা বা ত্রুটির কারণেও উৎপাদন ক্ষমতা অনেক সময় হ্রাস পায়। এরপরে আসো অদক্ষ শ্রমিক। আমাদের কারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করছে তারা যদি অদক্ষ হয়, অপারদর্শী হয়, তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা অনেক সময় হ্রাস পাবে। কেননা অদক্ষ, অযোগ্য, অপারদর্শী লোক দিয়ে যখন পণ্য উৎপাদন করা হবে, তখন তারা টার্গেট পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম হবে না। ফলে সেই ক্ষেত্রে উৎপাদন ক্ষমতা আমাদের হ্রাস পাবে। এজন্য প্রতিষ্ঠানে অবশ্যই দক্ষ এবং পারদর্শী কর্মী নিয়োগ করতে হবে। এরপরে হচ্ছে শ্রম অসন্তোষ। প্রতিষ্ঠানে যদি শ্রম অসন্তোষ দেখা দেয়, শ্রমিকদের মধ্যে যদি গন্ডগোল দেখা দেয়, মনোমালিন্য যদি সৃষ্টি হয়, তাহলে তো তারা আগ্রহ সহকারে কাজ করবে না। এক্ষেত্রে উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানে শ্রম অসন্তোষ সৃষ্টি হলে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। এরপরে আসো পণ্যের চাহিদা হ্রাস পায়। কোনো কারণে যদি বাজারে পণ্যের চাহিদা যদি হ্রাস পায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন বৃদ্ধি করে লাভ হয় না। সেই ক্ষেত্রে পণ্যের কথা বলো না, কথা বলো না, কথা বলো না, কথা বলো না, পণ্যের চাহিদা হ্রাস পাওয়া। এরপরে আসো পণ্যের চাহিদা, এই মিউট করো, মিউট করো, যেখানে কথা হচ্ছে সেখানে মিউট করো, যেখানে কথা হচ্ছে মিউট করো। পণ্যের চাহিদা হ্রাস পাওয়া তাহলে আমরা দেখলাম। এরপরে হচ্ছে মূল্যস্তর কাম্য পর্যায়ে রাখা। এরপরে পণ্যের মূল্যস্তর অনেক সময় কাম্য পর্যায়ে রাখলে পণ্যের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। কারণ পণ্যের মূল্যস্তর কাম্য পর্যায়ে রাখলে অনেকে মনে করে যে এই পণ্যের কোয়ালিটি হয়তো খারাপ, যার কারণে তারা এই পণ্য ক্রয় করতে এগিয়ে আসে না। এরপরে আসো পণ্য মানকে অধিক গুরুত্ব দেওয়া। পণ্যের মানকে যদি বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে অনেক সময় প্রত্যাশিত পরিমাণ উৎপাদন করা সম্ভব
হয় না। এরপরে হচ্ছে জটিল উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়া যদি অনেক সময় জটিল আকার ধারণ করে বা জটিল ব্যবস্থার মাধ্যমে যদি উৎপাদন করা হয়, তাহলে আমাদের উৎপাদন ক্ষমতা অনেক সময় হ্রাস পায়। এজন্য জটিল উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করলে উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। এরপরে হচ্ছে জ্বালানি শক্তির অভাব যদি থাকে, পর্যাপ্ত পরিমাণ জ্বালানি যদি না থাকে, তাহলে উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। এরপরে আসো, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ যদি বিরাজ করে, তাহলেও উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। এরপরে আসো, শ্রম আইনের কঠোর অনুসরণ যদি করা হয়, তাহলে অনেক সময় শ্রমিকরা কাজ করতে আগ্রহ প্রকাশ করে না, ফলে উৎপাদন ক্ষমতা হ্রাস পাবে। তো আজকে আমাদের আলোচ্য সূচির মধ্যে এগুলোই ছিল। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের কারো যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এখন বলো। আমাদের সময়ও নাই, 2-1 মিনিট হাতে আছে, এর মধ্যেই ক্লোজ হয়ে যাবে। তো তোমরা বলো কার কি প্রবলেম আছে। মর্তুজা আছো? হ্যালো, মর্তুজা আছো? কে আছো? তাহসিন আছো? জি স্যার। হ্যাঁ, বলো কি প্রবলেম আছে একটু বলো, এখনই সময় শেষ হয়ে যাবে। কোনো প্রবলেম আছে কোনোটা? স্যার সমস্যা নেই স্যার। না স্যার, সমস্যা নেই। সমস্যা নেই। তাহলে কি আমরা শেষ করবো আজকে? জি স্যার। জি স্যার। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ স্যার।